রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনা সহ পরবর্তী পদক্ষেপ নিয়ে আশাবাদী মন্ত্রীরা। ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন। যুদ্ধাপরাধী জামায়াত নেতা নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করলেন তার আইনজীবীরা। রিভিউ আবেদনের সিদ্ধান্ত নিজামীর। দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। প্রায় ৮ বছর পর আবারও সচল হচ্ছে বসুন্ধরা গ্রুপ কর্মকর্তা সাব্বির হত্যা মামলা। ঘুষ নেওয়ার অভিযোগে তারেক বাবরের বিরুদ্ধে দুদকের মামলা বৈধ বলে হাইকোর্টের রায়। এবং বোলারদের পর ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরাও ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরে সুপার 10 পর্ব নিশ্চিত করল বাংলাদেশ। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন। নতুন গভর্নর যোগ দেওয়ার পরই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আশা প্রকাশ করেছেন খুব শিগগিরই চুরি যাওয়া অর্থের বাকি অংশ ফেরত আনা সম্ভব হবে। এদিকে বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছে সিআইডি। মঙ্গলবার রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলা সিআইডির কাছে হস্তান্তরের পর বুধবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করে সিআইডির তদন্ত দল। কার্যালয়ের মূল ভবনের পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ পর্যবেক্ষণ করেন তারা। এ সময় এ বিভাগের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেন সিআইডির তদন্ত দলের সদস্যরা। রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি হচ্ছে উল্লেখ করে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বাংলাদেশ ব্যাংকের আজকের যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমগুলো স্বাভাবিক গতিতেই চলছে এবং সিআইডি দলের কয়েকজন সদস্য বাংলাদেশ ব্যাংকে এসে বিষয়টা দেখছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করছেন। রিজার্ভের অর্থ চুরির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান 18 মার্চ নতুন গভর্নর যোগ দেওয়ার পরপরই নতুন পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও বৃহস্পতিবার তদন্ত কমিটির সাথে সাক্ষাতের কথাও জানান অর্থমন্ত্রী। 18 তারিখে হি ইজ রিটার্নিং এন্ড হি উইল টেক ওভার। We have started the process for recruiting 2 deputy governors. এটা লম্বা প্রসেস, কারণ এটাতে সার্চ কমিটি হয়, সার্চ কমিটি নমিনেশন দেয়, তারপরে নিযুক্তি হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিস্টেমস রিকোয়ার সিরিয়াস রিফর্মস। এটা ইট ইজ নট ইন এ ভেরি হেলদি কন্ডিশন। আমার নিজস্ব, দ্যাট ইজ মাই assessment. Dr. Farajuddin committee, they have already been installed in the sense যে হয়ে গেছে। কালকে পরশু বুধ ওনার সঙ্গে আমার দেখা হবে, ওনার হোল টিমজন যারা আছেন। এদিকে খুব শীঘ্রই চুরি যাওয়া অর্থের বাকি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের এই ঘটনাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা একটা এক্সিলেন্ট, টাকা ফিরিয়ে আনার সকল রকম প্রচেষ্টা চলছে এবং আশা করি একটা ভালো ফলাফল পাওয়া যাবে। এর আগে অব্যাহতি পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এলেও কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা তদন্তে প্রয়োজনে ইন্টারপোল সহ বিভিন্ন বিদেশি সংস্থার সহায়তা নেওয়া হবে বলে জানান সিআইডির তদন্ত কর্মকর্তা। বুধবার বিকেলে পুলিশের বিশেষায়িত এই সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। তদন্তের প্রথম দিনে টাকা চুরির ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা আছে যাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া সম্ভব তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব। আমাদের সিআইডিতে সাইবার ইনভেস্টিগেশন ব্যুরো বা সাইবার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, আমাদের আইটি ফরেনসিক্স ডিপার্টমেন্ট আছে, আমাদের বিশেষজ্ঞরা এখানে কাজ করবে। এছাড়াও যদি পরে ভবিষ্যতে প্রয়োজন হয় আরও যদি উন্নত প্রযুক্তির সহ অন্য কারো কাছ থেকে সহায়তা নিতে হয় সেটা নেওয়া হবে। আমরা এটার কাজ করতেছি। সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের দিন থেকে পরবর্তী 4 বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে রিজার্ভ চুরির ঘটনায় গত মঙ্গলবার ডক্টর আতিউর রহমান পদত্যাগ করার পর নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে ডক্টর এম আসলাম আলম এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে মোহাম্মদ ইউনুসুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় এ পর্যন্ত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের অন্তত 44টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের $3 কোটি ফিলিপিন্সের এক ক্যাসিনো কর্মকর্তাকে দিয়েছে হ্যাকাররা। চুরি হওয়া অর্থের মধ্যে $8,10,00,000 পেসোতে রূপান্তর করা হয়েছে ফিলিপিন্সের রেমিটেন্স সার্ভিস কর্পোরেশন ফিলরেমের মাধ্যমে। এসব কিছুই করা হয়েছে রিজার্ভ ব্যাংকের ম্যানেজারের আদেশে। মঙ্গলবার রাতে ফিলিপিন্সের সিনেট শুনানিতে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ফিলিপিন্স সংবাদ মাধ্যম ABS-CBN। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে $8,10,00,000 পেসোতে রূপান্তর করা হয় ফিলিপিন্সের রেমিটেন্স সার্ভিস কর্পোরেশন ফিলরেমের মাধ্যমে। গতকাল দেশটির সিনেটে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে সিনেটর সার্জিও ওসমেনারের প্রশ্নের জবাবে চাঞ্চল্যকর এ তথ্য দেন ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা। এর মধ্যে $3 কোটি এক ক্যাসিনো কর্মকর্তাকে দেওয়া হয় রিজার্ভ ব্যাংকের জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোর নির্দেশে, যার বিরুদ্ধে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচারে ভুয়া অ্যাকাউন্ট খোলায় সাহায্য করার অভিযোগ উঠেছে। সিনেটরের প্রশ্নে বাতিস্তা আরও বলেন, 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে তার কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ প্রেরণ করা হয়। যেসব অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানো হয়েছে সেগুলো আমাদের নিয়মিত অ্যাকাউন্ট। যে অর্থ পাঠিয়েছে তার নির্দেশেই আমরা রেমিটেন্স ওই অ্যাকাউন্টে স্থানান্তর করেছি। তাছাড়া আমরা বিশ্বের অনেক দেশের রেমিটেন্স ট্রান্সফারের কাজ করি। এ বিষয়ে তদন্ত করছে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় এ পর্যন্ত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের অন্তত 44টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফিলরেমের চেয়ারম্যান সালুদ বাতিস্তার কয়েকটি ব্যক্তিগত অ্যাকাউন্টও। আমাদের প্রাথমিক অনুসন্ধানে অর্থ পাচারের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন অ্যাকাউন্টগুলোর কথা ব্যাংকগুলোকে জানানোর পর 44টি অ্যাকাউন্ট জব্দ করেছে কর্তৃপক্ষ। এদিকে সিনেটে শুনানি শেষে সিনেটর জানান, আরসিবিসির শাখা ব্যবস্থাপক এবং ফিলরেমের সাথে $8,10,00,000 অর্থ জালিয়াতির সাথে কাজ করেছে একটি সিন্ডিকেট দল। কালো টাকা সাদা করার জন্য ক্যাসিনো একটি সহজ মাধ্যম এবং হ্যাকাররা অর্থ পাচারের জন্য ক্যাসিনোকেই ব্যবহার করেছিল। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। নতুন নতুন রোগের চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের আরও গবেষণার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য। বুধবার রাজধানীতে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির 43তম বার্ষিক সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তৃণমূলের মানুষদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ছিল সরকারের নির্বাচনী অঙ্গীকার। আর এই লক্ষ্যের কথা মাথায় রেখেই দেশব্যাপী গড়ে তোলা হয়েছে 12,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক, যেখানে বিনামূল্যে রোগীদের দেয়া হচ্ছে 30 প্রকারেরও বেশি ঔষধ। চক্ষু চিকিৎসকদের এই সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, দেশের সব জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনেরও পরিকল্পনা আছে সরকারের। আর চিকিৎসা শাস্ত্রে গবেষণা আরও বাড়াতে ঢাকার পর চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও জানান তিনি। মানুষের চিকিৎসা সেবা দেওয়া এটা আমাদের কর্তব্য, বিশেষ করে আমাদের সরকার, আমরা সেটাই মনে করি। এবং বিভিন্ন ধরনের রোগ শোক এখন দেখা দিচ্ছে, নতুন নতুন আরো বেশি রোগ দেখা দিচ্ছে। তো সেগুলিও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলি চিকিৎসা কিভাবে মানুষকে দেওয়া যায়, সেই বিষয়ে আরো সচেতনতা দরকার। মানুষের ভিতরে যেমন সচেতনতা এবং চিকিৎসা সেবাটাও আরো উন্নত মানের করে মানুষের দোরগোড়ায় সেই চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিশ্চিত করা হচ্ছে পুষ্টি নিরাপত্তা। আর এ কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। আমাদের লক্ষ্য যে দেশের মানুষ আরো উন্নতভাবে জীবনযাপন করবে, কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী না হলে পরে একটা দেশকে উন্নত করা যায় না। শিক্ষা, স্বাস্থ্য এগুলি মৌলিক অধিকার, সেগুলি নিশ্চিত করা। ইতিমধ্যে আমরা একটা যুগোপযোগী স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছি, যে স্বাস্থ্য নীতিমালার ভিত্তিতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। সম্মেলনে চোখের চিকিৎসায় বিশেষ অবদান রাখায় দীন মোহাম্মদ নুরুল হককে দেয়া হয় ডক্টর আলিম চৌধুরী স্বর্ণপদক। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকালে তার আইনজীবীরা গাজীপুরের কাশিমপুর কারাগারে তার সাথে দেখা করলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সকাল 9:30টার দিকে মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরোয়ানা পৌঁছানোর পরপরই তাকে পড়ে শোনানো হয়। এর আগে মঙ্গলবার রাতে মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারাগারের পাশাপাশি পরোয়ানা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 29 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। রিভিউ করা হবে কি না এই বিষয়ে তার মতামত নেওয়ার জন্য আমরা সাক্ষাৎকারে গিয়েছিলাম। তিনি আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন এই রায়ের বিরুদ্ধে অবশ্যই রিভিউ দায়ের করতে হবে। তিনি আমাদেরকে রিভিউ দায়েরের নির্দেশ দিয়েছেন। সুতরাং আজকের পর থেকে 15 দিনের মধ্যেই আমরা রিভিউ করব। 1971 সালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মজিদ মৌলানা ও খালেদ তালুকদার সহ নেত্রকোনার 6 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে 8 জন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, ঘরবাড়িতে আগুন দেয়া, মালামাল লুট করা ও একজনকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানায় সংস্থাটি। অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আব্দুর রহমান ছাড়া বাকি 5 জনই পলাতক। 71 এরা সবাই নেজামে ইসলামী পার্টি ও মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলেও জানিয়েছে তদন্ত সংস্থা। প্রবাসী সময় আরো থাকছে। নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় 3 ভাই বোনের লাশ উদ্ধার। নদীতে গোসল করতে নেমেই মৃত্যু, দাবি স্বজনদের। খতিয়ে দেখছে পুলিশ। প্রায় 8 বছর পর আবারও সচল হচ্ছে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সাব্বির হত্যা মামলা। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বুধবার মামলা বাতিল চেয়ে তারেক রহমান, বাবর সহ 4 জনের আবেদন খারিজ করে মামলাটি বৈধ বলে রায় দেন হাইকোর্ট। তবে এই মামলায় আগের দেয়া জামিনেই থাকবেন আসামিরা। আফজাল হোসেনের রিপোর্ট। 2006 সালের অক্টোবরে খুন হন বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির। মামলার এজাহারে বলা হয়েছে সে খুনের ঘটনা ধামাচাপা দিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জন 21 কোটি টাকা ঘুষ নেন। এই ঘটনায় দুদকের করা এক মামলায় 2008 সালে তারেক রহমান, বাবর সহ 6 জনের বিচার শুরু হয়। তবে তারেক সহ 4 আসামি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে বন্ধ হয়ে যায় মামলার কার্যক্রম। বুধবার চূড়ান্ত রায়ে মামলাটি বৈধ ঘোষণা করে বিচার শুরুর রায় দেন হাইকোর্ট। নিম্ন আদালতে মামলা চলতে আইনগত কোনো বাধা নাই এবং আদালতেও বলেছেন ওনারা জামিনে থাকবেন। যদি কেউ জামিনের মিসইউজ করেন ট্রায়াল কোর্টের একটা লিবার্টি থাকবে জামিন কেটে দেয়া। এই ঘুষের মামলাটির বিচারিক আদালতে বিচার করে নিষ্পত্তি হবে ঘুষ দেওয়া নেওয়ার বিষয়টি। এর রায়ে প্রায় 8 বছর পর আবারও সচল হলো মামলার কার্যক্রম। আসামি পক্ষের আইনজীবীর দাবি, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে দুদকের এই মামলা। জনাব তারেক রহমানের সঙ্গে কারোর টাকা লেনদেন হয়েছে ব্যক্তিগতভাবে, এটা তো দুদকের বক্তব্য কোথাও দেয়নি। এই সরকার দুদককে ব্যবহার করে তারেক রহমানকে জড়িত করেছে এবং আমরা জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলবো এবং কথা বলে যদি উনি নির্দেশ দেন তাইলে আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। এদিকে অর্থ পাচারের অপর এক মামলায় তারেক রহমানকে আদালতে হাজির হতে নতুন করে নোটিশ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এই মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের ওপর আগামী 31শে মার্চ পরবর্তী আদেশের দিনও ঠিক করেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, মামলা হামলা করে বিএনপিকে ধ্বংস করা যাবে না, কারণ বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি করে। আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে আমাদের দেশ নেত্রীর বিরুদ্ধে প্রায় 12টি মিথ্যে মামলা, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 31টি মিথ্যা মামলা
ইতিমধ্যে তারা ট্রায়াল শুরু করেছে, শুধু শীর্ষ স্তরের নেতাদের বিরুদ্ধে নয়, এমনকি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতাদের বিরুদ্ধে পর্যন্ত আজকে মামলা দিয়ে এই হামলা করে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করে বিএনপিকে ধ্বংস করবার চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, গত 7 বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিপ্লব ঘটেছে এবং বিনিয়োগ অব্যাহত থাকলে এই খাত আরো উন্নত হবে। জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। 5 দিনের এই মেলা শুরু হয়েছে গত 14 মার্চ এবং শেষ হবে আগামী 18 মার্চ। বাংলাদেশের হয়ে সজীব ওয়াজেদ জয় ছাড়াও মেলায় আরো অংশ নেন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 1,75,000 বর্গমিটার জায়গা জুড়ে আয়োজিত 31তম সিবিট মেলায় 70টি দেশ অংশ নিয়েছে। The next 11 by Goldman Sachs. As in, after the BRICS, Bangladesh is one of the next 11 countries that is poised to rise on the global stage. JP Morgan considers us one of the frontier 5. And again, people are always shocked when I tell them this, that today, Bangladesh is the 3rd fastest growing economy in the world. We are second only to India and China. বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে বিতর্ক অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই পদ্ধতিতে আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না, কেবল জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যাচাই করা হচ্ছে। বুধবার সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ডের রেজিস্ট্রেশন বিষয়ক কার্যক্রম বিষয়ে সব মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, আঙুলের ছাপ তৃতীয় পক্ষের হাতে যাবার কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। যারা অবৈধ ভিআইপি করেন, তারা যারা চাঁদাবাজি, খুন, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এগুলো করেন, তারাই মূলত আমাদের এই প্রক্রিয়াটি যেন বানচাল হয় এই জন্য তারা কিন্তু অত্যন্ত সক্রিয়। অবৈধ ভিআইপি করবার জন্য সরঞ্জাম সহ গ্রেপ্তার হয়েছিলেন এবং তার চাকরি চলে গিয়েছিল। তিনি হলেন মিডিয়ায় সাক্ষাৎকার প্রদানকারী এই বায়োমেট্রিক সিম নিবন্ধনের বিরুদ্ধে একজন ব্যক্তি। আরেকজন নিজেকে আইসিটি বিভাগের একজন বলে দাবি করছেন এবং গোয়েন্দা সংস্থার একজন বলে দাবি করছেন, এবং গোয়েন্দা সংস্থা এবং আইসিটি বিভাগ আমাদের কনফার্ম করেছেন যে তিনি গোয়েন্দা সংস্থা বা আইসিটি বিভাগের কেউ নন। প্রবাসী সময় আরো থাকছে। বরিশালে চলন্ত বাসে 2 বোন ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 5। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতা পেলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পুলিশ খেলা নয় যে ওনারা অন্যায় করতে থাকবেন, পুলিশ সেটা নয়, সবার সহযোগিতা দরকার। যারা নির্বাচন করবেন, যে দলগুলো নির্বাচনে জড়িত আছে, সবাই সহযোগিতা করবেন। কারো সহযোগিতার কমতি হলেই তখন সেখানে এটা একটা ভাঙ্গার সৃষ্টি হয়, সেটাকে জোড়া লাগাতে গেলে বেশ কষ্ট হয়। তাই আমি বলবো, যারা জড়িত আছেন, আমরা যারা ভোট নেবেন, যারা ভোটে রক্ষা করবেন, যারা ভোটে অংশগ্রহণ করবেন, সবার সহযোগিতা দরকার। এবার প্রবাসের খবর। হই হট্টগোলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সুইডেন আওয়ামী লীগের সম্মেলন। স্টকহোমের একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টুর সভাপতিত্বে সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম এ গনি। এবারের সম্মেলনে সুইডেন আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ আলীর নাম ঘোষণা করা হয়। তবে ফরহাদ আলীকে সভাপতি করার দাবি জানান ইউরোপের অন্য দেশগুলো থেকে আসা নেতাকর্মীরা। এ নিয়ে হট্টগোল শুরু হলে ইউরোপীয় আওয়ামী লীগের প্রবীণ 2 নেতা অনিল দাশগুপ্ত ও এম এ গনি তাদের সিদ্ধান্তের প্রতি অটল থাকেন।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের হস্তক্ষেপে তা কিছুটা শান্ত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর 3 ভাই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নাসিরনগর উপজেলার বোমালিয়া নদী থেকে 3 শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে নদীতে গোসল করতে নেমেই 3 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা এমনটি দাবি করলেও পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমি আবেদন করি আমার আল্লাহর কাছে, আল্লাহ তুই আমারে কেন দিলে, কেন নিলে। নারী ছেঁড়া ধন একই সাথে 3 সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন বাবা। মাসুম বাচ্চারা কাটা সিরাত থেকে বাঁচাইয়া। স্বজনরা জানান পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে 4 সন্তানকে রেখে 6 মাস আগে লেবাননে পাড়ি জমান আব্দুস সাত্তারের স্ত্রী কুলসুম বেগম। এরপর থেকেই চাকুরির কারণে সিলেটে অবস্থানরত বাবা আব্দুস সাত্তারের কাছেই ছিল সন্তানরা। কিন্তু 20 দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রতনপুর গ্রামে ফুপুর বাড়িতে বেড়াতে যায় 3 ভাই বোন। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে বোমালিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। মহিলা বাচ্চারা বাসা উঠছে, বাসা ওঠার পর তখন মনে হয় এই এলাকার মাঝে 2-4 হাজার মানুষের জমা হয়েছে। জমার পরে বললো যে বাচ্চা তখন দেখা যায় সব দিয়ে কইছে বিভিন্ন জায়গায় গেছে, না বাচ্চা তো নদীতে পড়ে গেছে। একটা তুলছি আর 2টা বাচ্চা আমরা নিজে হই পানির থেকে রুগী দিয়া গুতায় আমরা 2টা বাচ্চারা পানির থেকে আমরা উদ্ধার করছি। এদিকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে পুরো ঘটনাটি আরো খতিয়ে দেখছে পুলিশ। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে 10,000 টাকা অনুদান দেওয়া হবে। চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ হয়েছে, আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা সাহায্য দেওয়ার ব্যবস্থা করব। অসৎ কোনো কিছু আছে কিনা, উদ্দেশ্য আছে কিনা, এগুলো আমরা খতিয়ে দেখছি এবং এই সংক্রান্তে পোস্টমর্টম রিপোর্ট আসবে। তারপরে আরো আমাদের যে আনুষঙ্গিক তদন্ত সেগুলো চলবে। তবে পরিবারের দাবি শত্রুতার জেরে নয়, নদীতে গোসল করতে নেমেই রাজা, বাদশাহ ও সুলতানা 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বরিশালে চলন্ত বাসে 2 বোনকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া 5 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পুলিশ জানায়, গত 23 জানুয়ারি রাতে সদর উপজেলার গড়িয়ারপাড় এলাকা থেকে সেবা পরিবহনের একটি বাসে বানারীপাড়া যাওয়ার পথে বাসযাত্রী স্বামী ও তার বন্ধুকে গাড়ির মধ্যে বেঁধে রেখে স্ত্রী ও শ্যালিকাকে ধর্ষণ করে বাসের 6 শ্রমিক। এ সময় ভিডিও করা হলে পুলিশকে জানালে ইন্টারনেটে ছেড়ে দেওয়া সহ তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনার 1.5 মাস পর গতকাল দুপুরে 6 জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে নির্যাতিতার স্বামী। গতকাল রাতে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বানারীপাড়া উদ্দেশ্যে রওনা দেই। তারপরে রাস্তার মধ্যে এই বাসের স্টাফরা আমারে এবং আমার বন্ধুরে বেঁধে রেখে তারপরে আমার শালিকে আর আমার বউকে ধর্ষণ করে। আমাদের দাবি ওদের এমন কোনো শাস্তি হোক যে দেখে কোনো লোক এদের মতন কোনো কাজ করার মতো সাহস না পায়। আসামি সকলেই তাদের নিজেরা ঘটনার সাথে জড়িত মর্মে আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা জবানবন্দি প্রদান করে এবং ভিকটিমদ্বয়ের 22 ধারা আদালতে লিপিবদ্ধ করে। নারায়ণগঞ্জে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বাবা। মঙ্গলবার রাত 3টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় 7 জনকে আটক করলেও প্রধান অভিযুক্ত তুহিনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 11 জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। মাস 6 আগে নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকার দিনমজুর মনীন্দ্র চন্দ্রের মেয়ে ঝর্ণার সঙ্গে পূজায় পরিচয় হয় ঢাকার শ্যামবাজারের সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী তুহিনের। পরে ঝর্ণার এক বান্ধবীর মাধ্যমে ফোন নম্বর জোগাড় করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। ঝর্ণার পরিবার ঘটনা জানার পর তুহিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বললে ক্ষিপ্ত হয় তুহিন। এরপর থেকেই তুহিন ও তার বন্ধুরা নানাভাবে হুমকি দিয়ে আসছিল ঝর্ণার বাবা মনীন্দ্রকে। নাম্বার নিয়ে কথা বলতো আর ও কথা না বললে যে হুমকি দেওয়া হয়েছিল, ওরা নাকি পিস্তলও দেওয়া হয়েছে। গলায় ফুল দেওয়া হয়, গালে দেয় আর এই হাতে একটা ফুল দেওয়া হয়। ফুল দেওয়াটার
বাবা ওই রক্তাক্ত অবস্থায় মানে ছেলেটি গলা ধরে রাখে। এরই প্রেক্ষিতে বুধবার রাত 3টার দিকে মনীন্দ্র চন্দ্রের বাড়িতে হামলা চালায় তুহিন ও তার 10 সহযোগী। মাইক্রোবাসে করে ঝর্ণাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় বাধা দেয়ায় মনীন্দ্র চন্দ্রকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাইক্রোবাস চালক সহ 2 জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাস্তার মধ্যে বলা ছিল 4 জন আর এখানে বলা ছিল 1 জন। পরে পুলিশ নাকি জিজ্ঞাসা করছে যে তোমরা এখন কি করো? আমরা সিরিয়ালে আইছি। সিরিয়ালে তোমরা আইছো না, এত রাতে সিরিয়ালে গেলে আইছো। পুলিশ আবার শুনছে যে চিল্লাপাল্লা, পরে আবার সাথে নিয়ে আইছে, বুঝলেন? আইয়া পরে ঘটনাস্থলে এই ঘটনা। পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো 5 জনকে আটক করা হয়। একজনকে ঘটনাস্থলেই তারা ধরে ফেলছে, আর বাকি 6 জন আমাদের পার্শ্ববর্তী পুলিশ চেকপোস্ট ছিল, পুলিশ চেকপোস্টে তাদেরকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত তুহিনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। দিনবদলের স্বপ্ন নিয়ে সুদূর রংপুর থেকে মনীন্দ্র এসেছিলেন নারায়ণগঞ্জে। দিনমজুরির কাজ করে চালিয়ে নিচ্ছিলেন 5 জনের সংসার। কিন্তু নৃশংস এক হত্যাকাণ্ডে থমকে গেল এই পরিবারের ভাগ্যের চাকা। মনীন্দ্রর পরিবারের এখন একটাই দাবি, যত দ্রুত সম্ভব ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের বাইরের খবর, পাকিস্তানের পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের বহনকারী একটি বাসে বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। এই ঘটনায় 25 জনেরও বেশি মানুষ আহত হয় বলে জানায় স্থানীয় পুলিশ। পেশোয়ারের ব্যস্ততম সদর জেলায় সচিবালয়ে চাকরিরতদের আনা নেয়ার কাজে ব্যবহৃত একটি বাসে বোমা বিস্ফোরণ ঘটে। এতে পুরো বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসটিতে আগেই পেতে রাখা বোমাটি রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে কারো পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। এই ঘটনার পর পেশোয়ার ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খেলার খবর, টি-20 বিশ্ব আসরের খবর। জয় দিয়েই সুপার 10 পর্ব শুরু করলো পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে 55 রানে হারিয়েছে আফ্রিদির দল। টস জিতে আগে ব্যাট করে শেহজাদ হাফিজ ও আফ্রিদির ব্যাটিং ঝড়ে 5 উইকেটে 201 রান করে পাকিস্তান। জবাবে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 146 রানে থামে টাইগারদের ইনিংস। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। কলকাতা থেকে হুমায়ুন কবির রোজের ম্যাচ রিপোর্ট। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ইতিহাস রচনা করা হলো না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে গেল কমাসে অপ্রতিরোধ হয়ে ওঠা বাংলাদেশকে তাই থামতে হলো সুপার 10-এর প্রথম ম্যাচে 55 রানে হেরে। এর আগের গল্পে শুরুতে হোঁচট খায় টাইগাররা। টানা 6 ম্যাচে টস ভাগ্যের কাছে হেরে গেলেন অধিনায়ক মাশরাফি। তাই ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় পাকিস্তান। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে দলীয় 26 আর ব্যক্তিগত 18 রানে আউট হন সার্জিল খান। সে ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেন শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের বোলারদের দুর্বলতার সুযোগেই এই জুটিতে আসে 95 রান। শেহজাদ 54 ও হাফিজ 64 রানে আউট হবার পর ইডেনের উইকেটের চারপাশে রানের পাগলা ঘোড়া ছোটান বুম বুম আফ্রিদি। সমান 4 বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 19 বলে 49 রানে আফ্রিদি ক্যামিও থামান তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত 201 রানের পাহাড় সমান স্কোর পায় পাকিস্তান। অন্যরা এলোমেলো বল করলেও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা সানি ও তাসকিন দারুণ বোলিং করে নিয়েছেন 2টি করে উইকেট। 2013 সালে ঢাকায় নিউজিল্যান্ডে দেওয়া 204 রানের টার্গেটের জবাবে বাংলাদেশ ফাইট করেও হারে 14 রানে। তাই এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই টাইগারদের। ইতিহাস গড়ে ম্যাচ জিততে হলে ওভার প্রতি চায় 10 রান করে। চাপটা নিতে পারেননি সৌম্য সরকার, ফিরেছেন শূন্য হাতে। এরপর স্বপ্নের ফানুস উড়াচ্ছিলেন তামিম ও সাব্বির, কিন্তু দিনটা যে ছিল আফ্রিদির। 25 রান করা সাব্বির আর আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমকে 24 রানে আউট করে ম্যাচ থেকে ছিটকে ফেলেন বাংলাদেশকে। ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ পারেননি। এরপর রান রেট বেড়েছে হু হু করে, কিন্তু দুই অভিজ্ঞ সাকিব ও মুশফিক চেষ্টা করেও বাংলাদেশকে লড়াই ফেরাতে পারেননি। মুশফিক 18 রানে ফিরে যাবার পর মোহাম্মদ মিঠুনও টিকেননি বেশিক্ষণ। ব্যাটিংয়ে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি সাকিবের 50, আর শেষটায় মাশরাফির 9 বলে 15 রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। বাংলাদেশের পারফরমেন্স ধর্মশালায় সমর্থকদের মুগ্ধ করেছিল, কিন্তু কলকাতায় সেই টাইগারদের পারফরমেন্স সমর্থকদের দগ্ধ করেছে। সুপার 10 থেকে
সেমিফাইনালে যেতে যে স্বপ্ন বুনছিল বাংলাদেশের ক্রিকেট প্রিয়াসীরা, পাকিস্তানের বিপক্ষে এমন হারে তা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ল। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। দীর্ঘদিন পর অনেকটা অচেনা বাংলাদেশ। গেল 1 বছর জুড়ে বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দেয়া বাংলাদেশের এমন করুণ চিত্র হতবিহ্বল করেছে ভক্ত সমর্থকদেরও। তবু আজন্ম ভালোবাসার টানে টাইগার বাহিনীর পাশেই আছেন বলে জানান ভক্ত সমর্থকরা। তাদের মতে ঐতিহাসিক ভেন্যু ইডেন গার্ডেন্সে খেলার মনস্তাত্ত্বিক চাপের সঙ্গে পাহাড় সম টার্গেট যোগ হওয়ার কারণেই হারতে হয়েছে বাংলাদেশকে। প্রত্যাশা বাকি ম্যাচগুলোতে চেনা চেহারায় ফিরবে বাংলাদেশ। স্থলপথে ঢাকার সঙ্গে কলকাতার ইডেন গার্ডেন্সের দূরত্ব 327 কিলোমিটার। কিন্তু বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষকে ভৌগোলিক দূরত্ব কি থামিয়ে রাখতে পারে? প্রিয় দলের ম্যাচ দেখতে হয়তো ভিনদেশে যেতে পারেননি, তবে টেলিভিশনের 4 কোণা পর্দায় বা রেডিওর স্পিকারে ঠিকই সজাগ লক্ষ্য ছিল তাদের। কলকাতার 66,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে বেজে ওঠা জাতীয় সঙ্গীতের সুরে মাশরাফি সাকিবদের সঙ্গে গলা মেলালেন এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাসাবাড়ি আর প্রতিষ্ঠানের ব্যস্ত মানুষেরাও। এত দূর থেকেও ইডেন গার্ডেন্সের গ্যালারিতে নিজেদের খুঁজে ফিরলেন তারা। এত দূরে থেকেও এই খেলার উত্তেজনাটা আমাদেরকে এমন একটা অনুভূতি দিচ্ছে যেন আমরা মাঠেই আছি এখন। যদি মাঠে খেলা দেখতে পারতাম আমরা আরো জোরে শাউট করতে পারতাম। তবে ওয়ানডে আর টি20 মিলিয়ে যে পাকিস্তানের বিপক্ষে জয় পরাজয়ের সবশেষ পরিসংখ্যানটা ছিল 5-0, বিশ্ব আসরে তাদের বিপক্ষে ম্যাচেই নিজেদেরকে হারিয়ে খুঁজলো মাশরাফিরা। আর এমন আত্মসমর্পণের উত্তর খুঁজলেন দেশের ক্রিকেট ভক্তরা। টার্গেট বেশি হওয়ার কারণে বেশ কিছুটা পিছিয়ে গেছি আসলে মনস্তাত্ত্বিকভাবে। আমাদের মনস্তাত্ত্বিক ছিল না, সে কারণে আমাদের বোলিং এর উপর এফেক্ট পড়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান এরা তো দীর্ঘদিন ধরে খেলছে, তাদের কাছে সবগুলো মাঠ পরিচিত। আমাদের ছেলেদের কাছে তো পৃথিবীর সবগুলো মাঠ পরিচিত নয়, ফলে তারা একটু তো শেকি ফিল করবেই। কিন্তু সমর্থকদের প্রার্থনা, হারের হতাশায় যেন মাশরাফিদের পেয়ে না বসে। টাইগারদের উপর আস্থার কথাটি তারা জানালেন স্বতঃস্ফূর্তভাবেই। হার জিতটা বড় কথা না, আমরা ভালো খেলার চেষ্টা করছি সবাই। বাংলাদেশ আশাহত হওয়ার কিছু নেই, আমরা আশাতীত সামনে খেলাগুলো আরো ভালো করবে। ম্যাচ শেষে বিজয় মিছিল। বাংলাদেশের ক্রিকেটে এক প্রকার নিয়ম বনে যাওয়ার ঘটনা এবার হয়তো হয়নি, তবুও অলিগলি আর রাজপথে ঠিকই ছিল লাল সবুজ সমর্থকদের সরব উপস্থিতি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের বিপক্ষে মাশরাফিদের এমন হারে হতাশ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে আসা টাইগার সমর্থকরাও। জয়ের প্রত্যাশা নিয়ে ম্যাচ দেখতে এসেও শেষ পর্যন্ত হার নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয়েছে তাদের। আজকে আমাদের শুরুটা খারাপ হয়েছে, আসলে সর্বোপরি সবকিছুতেই আমাদের ভাগ্য খারাপ বলবো। মূল পর্বতে আমাদের একটু হতাশ হয়ে গেছে, যেহেতু আমরা টসে বারবার হারতাছি এশিয়া কাপের থেকে। ভুল ত্রুটিগুলো ঠিক করে সামনের ম্যাচে যাতে ওরা ভালো করে, এটা আমরা প্রত্যাশা করি বাংলাদেশ টিমের কাছে। আমাদের ফিল্ডিং আজকে আফটার মার্ক ছিল না, বোলিং তো আর খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। হয়তো আরেকটু পজিটিভ খেলা যেত, বাট ট্রাই করছে তারা। নেক্সট ম্যাচে আমরা আবার ফিরে আসবো। একটু তো হতাশার, কিন্তু খেলায় হার জিত থাকবেই। আশা করি সামনের ম্যাচগুলোতে আমরা আবার ধর্মশালার মতো পারফরমেন্স নিয়ে ফিরে আসবো। ইনশাআল্লাহ উইল উইন দ্য নেক্সট ম্যাচ। এন্ড সাপোর্ট খারাপ ছিল না, আর সাপোর্ট ভালো থাকলে উই ক্যান ডু ওয়েল ইনশাআল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনা সহ পরবর্তী পদক্ষেপ নিয়ে আশাবাদী মন্ত্রীরা। ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন। যুদ্ধাপরাধী জামায়াত নেতা নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করলেন তার আইনজীবীরা। রিভিউ আবেদনের সিদ্ধান্ত নিজামীর। দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। প্রায় 8 বছর পর আবারও সচল হচ্ছে বসুন্ধরা গ্রুপ কর্মকর্তা সাব্বির হত্যা মামলা। ঘুষ নেওয়ার অভিযোগে তারেক বাবরের বিরুদ্ধে দুদকের মামলা বৈধ বলে হাইকোর্টের রায়। এবং বোলারদের পর ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরাও ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে 55 রানে হেরে সুপার 10 পর্ব শুরু করল বাংলাদেশ। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল উপর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।